কি ভাইয়া দেখা যাচ্ছে? এটা একটা মাত্রাবৃত্ত ছন্দ। এবার এটার মাত্রাগুলো কি আলাদা করতে পারবা? বলো তো। জি ভাইয়া, 6টা মাত্রা আছে একটাতেই। হ্যাঁ, তো এই সেটা তো একটা পর্বের কথা বললা, তাই না? এখন জি প্রথমে ভাইয়া। হচ্ছে যে পর্বগুলা ভাগ করবা। এখনই বলবো পর্বগুলা কিভাবে ভাগ হবে এবং পর্বে কিভাবে মাত্রাগুলো আলাদা হবে, 6 মাত্রার হবে, সেটা বলবো। ঠিক আছে, প্রথমে পর্বগুলা বলো। ওই আসে। বলে যাও, বলে যাও। ওই আসে, তারপর ওই অতি, তারপর ভৈরব, হর্ষে। শেষ করো পুরোটা। পরের লাইনও বলো। শুনতে পাচ্ছ আমাকে? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। হ্যাঁ, পরের লাইনটা বলো। দেখতে পাচ্ছ স্ক্রিন? জল কিঞ্চিত ক্ষিতি, তারপর হচ্ছে ভৈরব, রভসে। সৌরভ। সৌরভ, রভসে। এখন কাহিনী হচ্ছে যে তুমি যেহেতু ছয়টা ছয়টা করে বললা, তো লাস্টে একটা অপূর্ণ মাত্রা থাকে, আমরা সবাই জানি। তো এখন লাস্টের মাত্রাটা যদি এই যে ভৈরব হরসে একটা পর্ব বললাম, লাস্টের পর্বটা অপূর্ণ পর্ব থাকে। এখন হচ্ছে যে আহ, এটা তো অপূর্ণ থাকলে হচ্ছে যেটা ছোট হওয়ার কথা, তুমি এটা একটু বড় বলে ফেলছো। আচ্ছা, এখন আমরা প্রথম থেকে দেখে যাই কিভাবে ভাগ হবে। ওই আসে ওই, এইখানে হচ্ছে একটা পর্ব। তারপর অতি ভৈরব, সেখানে একটা পর্ব। এরপর জল সিঞ্চিত একটা পর্ব। ক্ষিতি সৌরভ একটা পর্ব। বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? এবার চলো আমরা মাত্রাটা কি, কেন এই পর্বগুলো এইভাবে ভাগ হলো। আমরা কি পড়ছিলাম? মাত্রাবৃত্ত ছন্দে যুক্তাক্ষর যেগুলা, যুক্ত বর্ণ যেমন ঔ, ওই, এগুলা 2 মাত্রা হিসেবে চিন্তা করা হয়, তাই তো? জি ভাইয়া। তার মানে ওয়ে আছে 2 মাত্রা, আসে, আ, সে, এখানে 2 মাত্রা, আবার ওয়ে 2 মাত্রা। এই হলো আমাদের 6 মাত্রা। 6 মাত্রার পর্ব কমপ্লিট। জি ভাইয়া। এরপর হচ্ছে ও, তি, 2 মাত্রা। এই যে ভই, ওই আছে কিন্তু ওই ওই থাকার কারণে এখানে 2টা মাত্রা চিন্তা করা হবে। ওই, রব, ভৈ, রব, বাকি 2 মাত্রা এখানে, তার মানে অতি 2 মাত্রা, ভৈরবে 4 মাত্রা। এই হলো টোটাল 6 মাত্রা। আর শেষ পর্বে হচ্ছে 3 মাত্রা, যেটা অপূর্ণ পর্ব বলা হয়। এরপর আবার দেখো পরের লাইনে, জল, জলে আছে 2 মাত্রা, জল ও জল। সিঞ্চিত, শীতে 1 মাত্রা। আবার ওই যে বললাম যুক্তাক্ষর, এই যুক্তাক্ষরে 2 মাত্রা। এরপর ত, সেখানে 1 মাত্রা। এই হলো এখানে 6 মাত্রা। ক্ষিতি, ক্ষিয়, আচ্ছা, ক্ষিতি, এখানে 2 মাত্রা। সৌ, ওই যে যুক্তাক্ষর, ওই আর ঔ, দেখো সৌ, এখানে কিন্তু ঔ আছে, শয়ের সাথে ঔটা লেগে আছে। সেক্ষেত্রে এখানে আমরা 2 মাত্রা চিন্তা করব। রভ, আরো 2 মাত্রা হয়ে গেল। এই হচ্ছে 6 মাত্রা। ক্লিয়ার? জি ভাইয়া। তো প্রথমে আমরা যখন একটা ছন্দ নির্ণয় করব, অথবা ছন্দ বলা থাকলে সেটা মাত্রা যখন নির্ণয় করব, তখন প্রথমে আগে দেখবো যে পর্বগুলা কিভাবে ভাগ হচ্ছে। যদি মাত্রার কথা বলে দেয়া থাকে, তাহলে তুমি তো জানো যে কোন পর্বে কত মাত্রা হবে। তো মাত্রা ওই মাত্রা অনুযায়ী পর্বগুলাকে আগে ভাগ করে নিবা।
আর যদি বলা না থাকে তাহলে এটা হচ্ছে তোমার স্বরধ্বনির উপর, মানে তোমার স্বরটা কিভাবে পড়ছে, ছন্দটা কিভাবে চলছে, ছন্দের গতি কেমন, সেটার উপর ডিপেন্ড করে একটা আইডিয়া করে তোমার পর্বগুলোকে ভাগ ভাগ করতে হবে। ভাগ ভাগ করে ওই যে প্রত্যেকটা পর্বে সমান মাত্রা থাকে আর শেষ পর্বে হচ্ছে অপূর্ণ মাত্রা থাকে, এরকম হবে তখন। আচ্ছা, আচ্ছা আমি বলি, তুমি সাথে সাথে খাতায় লিখো তো। খাতায় লিখে নিজে ট্রাই করো তো এটা পারো কিনা। আজকে তোমায় দেখতে এলাম, জগৎ আলো নূরজাহান। আজকে তোমায় দেখতে এলাম, জগৎ জগৎ বানানে খণ্ড তো হবে কিন্তু, জগৎ আলো, সন্ধ্যা রাতে, সন্ধ্যা রাতের অন্ধকার আজ, সন্ধ্যা রাতের অন্ধকার আজ, জোনাক পোকায় স্পন্দমাত, স্পন্দমাত। এটা একটু চেষ্টা করো তো, এখানে পর্বগুলা ভাগ করতে পারো কিনা। এটা এটা আমি এখন ছন্দটা বলতেছি না, তুমি আগে দেখো এটার পর্বটা ভাগ করতে পারো কিনা। ভাইয়া এটা কি মাত্রাবৃত্ত? সেটা তো এখন বলবো না, তুমি আগে পর্বটা ভাগ করো। ওই মুখে বলে বলে দেখো ছন্দটা কোথায় থেমে থেমে ছন্দটা চলছে, ওইভাবে পর্বটা ভাগ করার চেষ্টা করো একবার। এরপর আমরা আলোচনা করব এটা কোন ছন্দ হলে আমরা কত মাত্রায় ভাগ করব। আচ্ছা বলো এবার, ভাগ করতে পারছো পর্বগুলা? হ্যালো। ভাইয়া করছি তো। জি ভাইয়া, প্রথমে হচ্ছে আজকে তোমায়, ভেরি তারপর গুড। দেখতে এলাম, হুম। তারপর জগৎ টানে, তারপর নূরজাহান। জগৎ আলো, আলো, জগৎ আলো নূরজাহান। জি ভাইয়া, জগৎ আলো। আচ্ছা, এরপরের লাইনগুলো বলো তাহলে। সন্ধ্যা রাতের, হ্যাঁ, গুড। তারপর অন্ধকার আজ, হ্যাঁ, অন্ধকার আজ, তারপর জোনাক পোকায় জোনাক পোকায় স্পন্দন, স্পন্দমান। হ্যাঁ, পরের লাইন। তারপর বাংলা থেকে, হ্যাঁ, তারপর দেখতে এলাম, দেখতে এলাম, তারপর মরুভূমির মরুভূমির গোলাপ ফুল, গোলাপ ফুল। তারপর তারপর ইরান দেশের, হ্যাঁ, ইরান দেশের। পরে তারপর শকুন্তলা কই, তারপর সে তোমার, শকুন্তলা কই সে, তারপর তোমার রূপ, তারপর অতুল। আচ্ছা, প্রথম দিকে হচ্ছিল, লাস্টের লাইনে একটু অন্যরকম হয়ে গেছে। আমি বলি, আজকে তোমায় দেখতে এলাম, জগৎ আলো নূরজাহান, সন্ধ্যা রাতের অন্ধকার আজ, জোনাক পোকায় স্পন্দমান, বাংলা থেকে দেখতে এলাম, মরুভূমির গোলাপ ফুল, ইরান দেশের শকুন্তলা, কৈশে তোমার রূপ অতুল। কৈশে তোমার এক পর্বে, শকুন্তলা আরেক পর্বে। আচ্ছা, তুমি কি ধরতে পারছো যে এটা
কোন কোন ছন্দ? ভাইয়া অক্ষরবৃত্ত ছন্দ। না, এটা হচ্ছে স্বরবৃত্ত ছন্দ। অর্থাৎ এখানে 4টা মাত্রা আছে এক পর্বে, আর শেষ পর্বটা অপূর্ণ। তো এখানে মাত্রার সংখ্যা কম, অপূর্ণ মানে হচ্ছে মাত্রার সংখ্যা কম থাকবে পর্বে। তো এইখানে আমরা যদি দেখি আজকে তোমায়, স্বরবৃত্ত হলে আহ এইখানে কিভাবে মাত্রাটা কল্পনা করবো বলো তো? এক অক্ষরকে এক মাত্রা কল্পনা করা হয় স্বরবৃত্তে, তাই না? মনে আছে অক্ষর কিভাবে ধরা শিখেছিলাম? ওই যে সিলেবলের মতো, অক্ষরটা আমাকে আগে ভাঙতে হবে, তারপরে ওই অক্ষর অনুযায়ী এক অক্ষর সমান এক মাত্রা চিন্তা করতে হবে। তো স্বরবৃত্তে মাত্রা ওইভাবে হয়। তো এখানে যদি 4 মাত্রা হয়, তো বলো তো এখানে কিভাবে হচ্ছে, মাত্রাটা কিভাবে ধরা হচ্ছে? পর্বগুলাই বলো। আজকে তোমায় আজ, কে, তো, মায়, হ্যাঁ এই হচ্ছে 4টা মাত্রা। এরপরেরটায় দেখতে এলাম। দেখতে এলাম, হ্যাঁ এখানে 4 মাত্রা। তারপর তারপর জগৎ আলো। জ, গত 2 মাত্রা, আলো 2 মাত্রা, 4 মাত্রা। তারপর তারপর নূর জাহান। কয় মাত্রা এখানে? 2 মাত্রা। কিভাবে বোঝাও? একটু বুঝায় বলো, তাহলে তোমার ভুলটাও ধরা পড়লো, আর আমিও তোমাকে বুঝাইতে পারলাম, তুমি নিজেও বুঝতে নূর পারলে। জাহান হ্যাঁ 3 মাত্রা। 3 মাত্রা, এই তো। একটু ঠিক মতো যদি বলো তাহলে তুমি মাত্রাগুলো একদম একুরেটলি ধরতে পারবে। সোজা না? মাত্রাবৃত্ত কিন্তু সহজেই বুঝে গেছো। এটা স্বরবৃত্ত। আমার মনে হয় স্বরবৃত্ত এটা করার পরে তোমার ক্লিয়ার হয়ে যাবে। এর পরের লাইনটা বলো। সন্ধ্যা কয় মাত্রা? রাতের 4টা। হ্যাঁ 4 শন, মাত্রা। শন এক মাত্রা, ধায় এক মাত্রা, রা এক মাত্রা, তের এক মাত্রা, এই হচ্ছে 4 মাত্রা। তারপরেরটা অন্ধকার আজ 4 মাত্রা। অন এক মাত্রা, ধ এক মাত্রা, কার এক মাত্রা 3 মাত্রা, আজ এক মাত্রা 4 মাত্রা। জো, নাক, জোনাক ও, পোকায় কায়, স্পন, দোমান হ্যাঁ 3 মাত্রা শেষে। শেষে 3 মাত্রা। এই যে স্পন, এটা কিন্তু এক মাত্রা হলো। দেখো এখানে কিন্তু যুক্ত বর্ণ আছে, অর্থাৎ যুক্তাক্ষর আছে, কিন্তু তারপরও এই সবকিছু মিলাই একটা মাত্রা চিন্তা করা হচ্ছে, কারণ আমরা এখানে অক্ষর ধরতেছি, কোনো বর্ণ টর্ণ ওভাবে হিসাব করতেছি না, যেটা মাত্রাবৃত্ত হতো। এর পরের লাইনে তারপর বাংলা থেকে 4 মাত্রা। তারপর দেখতে হ্যাঁ এলাম 4 মাত্রা। 4 মাত্রা। তারপর মরুভূমির ম একটা, রু একটা, ভূ, তারপর মির। হ্যাঁ ভেরি গুড, এই তো পারতেছো। তারপর গোলাপ ফুল 3 মাত্রা। 3 মাত্রা, অপূর্ণ মাত্রা, মাত্রা সংখ্যা একটা কম। এরপরের লাইনটা বলো। দেখো এই লাইনটা নিয়ে কিন্তু আমার লাস্টের ঝামেলা হয়েছিল পর্ব মিলাইতে, কারণ তুমি মাথায় কিন্তু ওই
মাত্রাবৃত্তের কথাটা মনে রেখে পর্বগুলো ভাগ করতেছিলা, কিন্তু লাস্টে গিয়ে কিন্তু তোমার পর্ব মিলে নাই। এবার বলো লাস্টের লাইনটা বলো। রান, হুম। তারপর দেশের, দেশের, হ্যাঁ। তারপর শকুন, হ্যাঁ, কোন কোন হবে। তারপর তলা, ত লা, হ্যাঁ। এই হচ্ছে চার মাত্রা। তারপর কইসে তোমার, তারপর রূপ এখন অতুল কই কিন্তু আলাদা একটা মাত্রা, কই সে। তোমার, হ্যাঁ। রূপ অতুল। তুল, এখন দেখো কই, কইয়ে কিন্তু ওই আছে। মাত্রাবৃত্ত হলে কিন্তু এই কইয়ের জায়গায় আমরা দুই মাত্রা চিন্তা করতাম, তাই না? জি ভাইয়া। কারণ এটা যুক্তাক্ষর। আচ্ছা, স্বরবৃত্ত আর কোনো সমস্যা হবে? বুঝতে পারছো না না কিভাবে ভাইয়া, জি নির্ধারণ করবা? ভাইয়া। আচ্ছা, চলো এবার আরেকটা ছন্দ দেখি। এটা একটু সমস্যা হতে পারে, কারণ আগের গুলা যেরকম অন্ত মিল ছিল, মানে লাস্টে মিল ছিল, এটা এরকম লাস্টে এতটা মিল নাই। গদ্য ছন্দ। আমি লিখতেছি, এই ফাঁকে তুমি চিন্তা করতে থাকো এটা কোন ছন্দ হতে পারে, এটার পর্বগুলা কিভাবে ভাগ হচ্ছে, মাত্রাগুলা কি হতে পারে, এটা নিয়ে একটু চিন্তা করতে থাকো। ভাইয়া এটা অক্ষরবৃত্ত ছন্দ। আচ্ছা, কিভাবে বুঝলা? ভাইয়া পর্ব মিলতেছে 6টা বা 8টা করে, হ্যাঁ, সরি মাত্রা, মাত্রা, হ্যাঁ। মাত্রা। right. আচ্ছা, এবার চিন্তা করো তো পর্বগুলা কিভাবে ভাগ হচ্ছে। আমার যখন তুমি পূর্ব বাংলা। এখন শোনো, তোমার পর্বগুলা এই ক্ষেত্রে ভাগ করার ক্ষেত্রে তোমাকে কিন্তু আহ আবৃত্তিকারের মতো চিন্তা করতে হবে। আবৃত্তিকার যেভাবে আবৃত্তি করে, থেমে থেমে, এবং তার আবৃত্তি শুনলেই বোঝা যায় যে পর্বগুলা কোথায় পড়তে পারে। আচ্ছা, এবার শুরু করো পর্বগুলা। আমার পূর্ব বাংলা, আমার পূর্ব বাংলা, মানে এইখানে হচ্ছে একটা পর্ব। তারপর এরপরেরটা, এক গুচ্ছ স্নিগ্ধা, হ্যাঁ, স্নিগ্ধ। ধো, হ্যাঁ, তো তার মানে যেহেতু একই চরণ, একই চরণে, তার মানে বুঝে যাচ্ছে এখানে আরেকটা পর্ব হবে। তারপরের লাইন, অন্ধকারের তমাল। এখানে পর্বটা কিভাবে ভাগ হবে? ভাইয়া তমালে গিয়ে থামবে, 8টা মাত্রা। তমালে গিয়ে, হ্যাঁ, তার মানে এখানে পর্ব কিন্তু একটাই, এই চরণে পর্ব একটাই। এর পরেরটায়, অনেক প্রগাঢ়, এখানে একটা, তারপর ঘনিষ্ঠতায়। বলে যাও একটা না, একটা না, বলে যাও। পরের লাইন বলো। হ্যালো, তুমি কি আমাকে শুনতে পাচ্ছো? জি ভাইয়া শুনতে পাচ্ছি। হ্যাঁ, একটি প্রগাঢ়, তারপর নিকুঞ্জ। এখানেও বলছো দুই পর্ব হবে। জি ভাইয়া। আচ্ছা, পরের লাইন বলতে থাকো।
তারপর সন্ধ্যার উন্মেষের মতো। মানে বলতে চাচ্ছ এখানে একটাই পর্ব, এক চরণে। জি ভাইয়া। আচ্ছা, পরেরটা। তারপর সরোবরের অতলের। তারপর অতলে মতো। একটা পর্ব বলতেছো? জি ভাইয়া। অতলের পর পর্ব শেষ বলতেছো? অতলের পর তারপর মতো। মানে এই চরণে কি দুইটা পর্ব নাকি একটা পর্ব, কোনটা বলতেছো? একটা। আচ্ছা, একটা। তারপর? তারপর কালো কেশ মেঘের। এখানে দুইটা চরণ। তারপর সঞ্চয়ের মতো। কালকেশ মেঘের এইখানে বলতেছো একটা পর্ব, আর সঞ্চয়ের মতো এইখানে আরেকটা পর্ব। আচ্ছা, পরের লাইন। তারপর বিমুগ্ধ বেদনার। তারপর শান্তি। মানে এখানেও দুইটা বলতেছো? জি ভাইয়া। আচ্ছা। আচ্ছা, এবার চলো আমরা দেখে নিই। আমি যদি একজন আবৃত্তিকারের মতো এটাকে আবৃত্তি করি, তাহলে এটা বুঝতে পারবো যে আসলে পর্বগুলো কোথায় ভাগ হচ্ছে। চলো একটু আবৃত্তি করি। আমার পূর্ব বাংলা একগুচ্ছ স্নিগ্ধ অন্ধকারের তমাল, অনেক প্রগাঢ় ঘনিষ্ঠতায়। দেখো, আমি যদি এখানে আলাদা করে বলি অনেক প্রগাঢ় ঘনিষ্ঠতায়, এভাবে কিন্তু আমি বলছি না, আমি বলছি কি অনেক প্রগাঢ় ঘনিষ্ঠতায়। তার মানে এখানে কি পুরাটাই একটা পর্ব। একটি প্রগাঢ় নিকুঞ্জ, এইখানেও একটা পর্ব। সন্ধ্যার উন্মেষের মতো, সরোবরের অতলের মতো, কালো কেশ মেঘের, এটা ঠিক বলছে, এখানে একটা পর্ব। সঞ্চয়ের মতো, বিমুগ্ধ বেদনার শান্তি, এইখানে এই পুরা চরণটাই একটা পর্ব। আচ্ছা, পর্ব তো ভাগ হলো। এইবার আমরা মাত্রা কিভাবে নির্ণয় করব? এটা মাত্রা নির্ণয়ের পদ্ধতি কি বলতো? মনে আছে? ভাইয়া। অক্ষর ভিত্তিক। জি ভাইয়া, পর্বে 6টা বা 8টা মাত্রা থাকে। সেটা তো আমি জানি, কিন্তু এখানে যে মাত্রাগুলা বের করবা, যে এই লাইনে কয়টা মাত্রা আছে, অক্ষরগুলা বা বর্ণগুলা ভাগ করে করে, সে ভাইয়া, পদ্ধতি। বর্ণ একটা করে বর্ণ গুনে গুনে। আচ্ছা, তো একটা করে বর্ণ গুণতো, এবং প্রত্যেক পর্বে কয়টা মাত্রা আছে সেটা বলতে হবে আমাকে। জি ভাইয়া। হ্যাঁ, এবার গুনে গুনে আমাকে বোঝাও কিভাবে। আমার পূর্ব বাংলা এখানে 8টা আছে। না না, এইভাবে বললে হবে না, মাত্রা আমাকে বোঝাতে হবে, মাত্রা ভেঙে ভেঙে বলতে হবে। আ মা সরি আমার এখানে 2টা মাত্রা। না, প্রথমেই ভুল করলাম। আমরা অক্ষরভিত্তিক কিভাবে চিন্তা করি? অক্ষরভিত্তিক চিন্তা করি একটা বর্ণই একটা মাত্রা, সেটা যুক্ত বর্ণ হোক বা এক বর্ণ হোক, একটা বর্ণই একটা মাত্রা। তাহলে এই ক্ষেত্রে আমি এই লাইনটা তোমার জন্য বলে দিতেছি, পরের লাইনগুলো আমাকে ব্যাখ্যা করবে। আ একটা মাত্রা, মা একটা মাত্রা, র একটা মাত্রা, এই প্রত্যেকটা এক একটা মাত্রা। পু এবং বরেফ এটা একটা মাত্রা। পা, তারপর এই যে এইখানে আবার অনুস্বার আছে, তারপর লা, তার মানে এখানে তিনটা মাত্রা। দেখো প্রত্যেকটা কিন্তু এক একটা বর্ণ। তারপর এ, কো, আরো দুইটা মাত্রা। গু একটা মাত্রা, চ ছ সংযুক্ত একটা মাত্রা, স্নি একটা মাত্রা, গধ একটা মাত্রা। বুঝতে পারছো? জি ভাইয়া। তাহলে দেখো এখানে প্রথমটায় 1 2 3 4 5 6 7 8, প্রথমটা 8 মাত্রা।
পরেরটায় 1, 2, 3, 4, 5, 6, 6 মাত্রা। এইভাবে মাত্রাগুলা ভাগ হয়েছে। তাহলে এবার আমাকে গুনে গুনে বলো পরের গুলাই প্রত্যেক পর্বে কত মাত্রা। এবার একেবারে শুধু মাত্রাটা বললেই হবে, আমি বুঝতে পারবো। ভাইয়া পরের লাইনে 8টা মাত্রা আছে। ঠিক আছে, এর পরের লাইনে? পরের লাইনে 11টা। ভেরি গুড, এই তো ধরতে পারছো। 11টা মাত্রা আছে। অর্থাৎ মানে সবচেয়ে সহজ হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দ। এটা তুমি এক একটা বর্ণ গুনে গুনেই তুমি ওটা বের করে ফেলতে পারো যে মাত্রা কয়টা। আচ্ছা, এর পরের লাইন বলো। ভাইয়া এর পরের লাইনে 9টা। 9টা, হ্যাঁ। তারপরের লাইন? তারপরের লাইনে 10টা। কিভাবে? স, র, ব, রের। না না, সেটা না, সন্ধ্যার উন্মেষের মতো, এই লাইনটা তো বলে নাই। এই লাইনে কত ভাইয়া মাত্রা? এই লাইনে তো 9টা। আচ্ছা, এর পরের লাইন কত বললা? কিভাবে হবে ওটা? 10টা। 10টা বলেছিলাম। কিভাবে বলো? স, র, হ্যাঁ, হ্যাঁ, ব, রে, রে, হ্যাঁ। বয়সন র। হ্যাঁ। তারপর অ, তো, লের। ব, আবার লের কেন হয়ে গেল? লে, লে, তারপর বয়শূন্য র। হ্যাঁ, ভাগ হবে। তারপর ম, তারপর তো। হ্যাঁ, তাহলে কয়টা হলো? 11টা। 11টা হচ্ছে, হ্যাঁ 11টা হচ্ছে। এর পরের লাইনে? তারপর লাইনে 7টা। 7টা, হ্যাঁ। পরের পর্বে? তারপর 6টা। 6টা, হ্যাঁ। তারপর একদম শেষ লাইনে? 9টা। ভাইয়া তারপরের লাইনে 9টা। কয়টা? 9টা। 9টা, হ্যাঁ। ভেরি গুড, এই তো তুমি পারছো। তো একবারেই কঠিনটা দিয়ে বুঝাই নিলাম, কারণ হচ্ছে যে আমি যদি অন্ত মিল আছে এমন একটা কবিতা দিতাম, তাহলে তুমি সহজেই 8, 6, 8, 6 ভাগ করে ফেলতে পারতা। কিন্তু দেখো, এটা যেহেতু গদ্য ছন্দ, গদ্য ছন্দে এরকম মাত্রা একটু কম বেশি হয়। তো এটা যেহেতু বুঝছো, আই হোপ তুমি সবগুলো অক্ষরবৃত্ত ছন্দই এবার থেকে বুঝতে পারবা। এখন তোমার যেটা কাজ, তুমি এক একটা কবিতা বের করবা আর নিজে বোঝার চেষ্টা করবে এটা কোন ছন্দ এবং মাত্রা কেমন। নেট থেকে বের করলা অথবা কবিতার বই থাকলে সেখান থেকে বের করলা। বুঝতে পারছো? কি ভাইয়া? হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে, আহ, আরেকটা বিষয় হচ্ছে তুমি বাকিদেরও চেষ্টা করবে বুঝাতে। কেউ একটা ছন্দ বুঝতেছে না, তুমি ওকে ডাক দিয়ে বলবা, "আয় তোকে বুঝাই।" তখন এখানে দুইটা লাভ হবে, একটা যে বুঝতে আসে সেও বুঝতে পারবে, আর তুমি যদি বুঝতে না পারো তাহলে তুমিও শিখবা যে আচ্ছা তুমি কোথায় কোথায় আটকে যাচ্ছ। আচ্ছা, এরপরে আমরা এখন একটা কবিতা শুরু করব। ছন্দ এই পর্যন্ত গেল আমাদের ছন্দ শিক্ষা। ছন্দ শিক্ষা শেষ। এবার আমরা কবিতা পড়বো এবং কবিতা ধরে ধরে চেষ্টা করব বোঝার যে এখানে ছন্দটা কিভাবে হচ্ছে। পাশাপাশি কবিতার অর্থও বোঝার চেষ্টা করব যদি কোনো সমস্যা থাকে। তো এই কবিতার কি তুমি নিজে একবার পড়ছিলা? কি ভাইয়া পড়ছিলাম। আচ্ছা, তো এই স্তবকটা, স্তবক মানে বুঝো?
ভাইয়া একটা লাইন বা একটা প্যারা। হ্যাঁ, একটা লাইন বা একটা প্যারা। লাইন না, যে একটা প্যারা। প্যারা, একটা প্যারা, জি হ্যাঁ। ভাইয়া। লাইন না, লাইন বলতে বোঝায় চরণ, অর্থাৎ এই যে একটা জিনিস, এটা একটা একটা চরণ। আর এই পুরাটা যখন আমি বলবো তখন এটা হচ্ছে একটা প্যারা। বা প্যারায় তো বাংলা অনুচ্ছেদ হয়, আমরা স্তবক কি বলবো? আচ্ছা, এটা প্রথমে তুমি নিজে একবার পড়ো, মানে জোরে পড়ো, সরবে। তাহলে এখান থেকে আমরা পল্লী। পর্বগুলো ভাগ করে ফেলতে পারবো। জি ভাইয়া। হ্যাঁ, পল্লীর পড়ো। মায়ের বুক ছেড়ে আজ যাচ্ছি চলে প্রবাস পথে। না, একটু সুন্দর তারপর করে মুখ। বলো, মানে ওই যে থেমে থেমে বলে না, জি একদম ভাইয়া। স্পষ্ট উচ্চারণে বলো। বলো, পল্লীর আরেকবার শুরু করো। মায়ের বুক ছেড়ে আজ যাচ্ছি চলে প্রবাস পথে। ভুল পড়লা তো, পল্লীর মায়ের না তো, এটা পল্লী মায়ের। একটু দেখে পল্লী পড়ো। মায়ের। জি হ্যাঁ, ভাইয়া। পল্লী পল্লী। মায়ের বুক ছেড়ে আজ যাচ্ছি চলে প্রবাস পথে। মুক্ত মাঠের মধ্য দিয়ে জোর ছুটানো বাষ্পরথে। আচ্ছা, তো উদাস। এইখানে হচ্ছে যে আমরা প্রথমে একটু পর্বটা বুঝে নেই, আগে বুঝে নেই এই ছন্দটা কি ছন্দ। ঠিক আছে, প্রথমে পল্লী মায়ের একটা পর্ব গেল, বুক ছেড়ে আজ আরেকটা পর্ব, যাচ্ছি চলে আরেকটা পর্ব, প্রবাস পথে আরেকটা পর্ব, মুক্ত মাঠের মুক্ত মাঠের একটা পর্ব, মধ্য দিয়ে আরেকটা পর্ব, জোর ছোটানো আরেকটা পর্ব, বাষ্পরথে। তাহলে এবার মাত্রাগুলা নির্ণয় করো তো, দেখি তুমি এখানে ভাইয়া ছন্দটা বের প্রথমে করতে পারো কিনা। 4টা মাত্রা। ভাইয়া প্রথমে 4টা মাত্রা, তারপরে 4টা মাত্রা। মানে বলতে চাচ্ছ প্রতি পর্বে 4 মাত্রা করে, আর শেষ পর্বে কত? 3 মাত্রা। আচ্ছা, চলো এবার আমরা গুণে দেখি কি হচ্ছে বিষয়টা। আমরা যদি প্রথমে অক্ষর হিসেবে চিন্তা করি, অক্ষর হিসেবে কোনটা চিন্তা করে, কোন ছন্দ? অক্ষরবৃত্ত ছন্দ। না না, স্বরবৃত্ত। অক্ষর হিসেবে চিন্তা করে স্বরবৃত্ত ছন্দ, বর্ণ হিসেবে চিন্তা করে অক্ষরবৃত্ত অক্ষরবৃত্ত ছন্দ, আর মাত্রাবৃত্ত হচ্ছে যুক্তাক্ষর গুলা 2 মাত্রার চিন্তা করে, অক্ষরও থাকে প্লাস যুক্তাক্ষরও চিন্তা করে। তো এখন আমরা অক্ষরগুলাকে 1 মাত্রা হিসেবে ধরে স্বরবৃত্ত ছন্দ কিনা সেটা দেখার চেষ্টা করব। চলো, মানে অর্থাৎ আমরা সিলেবল ধরে ধরে আগাবো। হ্যাঁ, প্রথমে কি পোল 1 মাত্রা, পোল লি 2 মাত্রা, পল্লীতে 2 মাত্রা আছে। মা এর, মা এর আরো 2 মাত্রা, 4 মাত্রা। এখানে হয়ে গেল 4 মাত্রা, অর্থাৎ অক্ষর হিসাব করে আমার এখানে 4 মাত্রা আসতেছে এক পর্বে। তারপর বুক, ছে, রে, আজ, এইখানেও 4 মাত্রা। যাচ্ছি, লে, এখানেও 4 মাত্রা। প্রবাস পথে, এইখানেও 4 মাত্রা, অর্থাৎ প্রত্যেকটা পর্বে 4 মাত্রা আছে। এর মানে কি বোঝা গেল, এটা স্বরবৃত্ত ছন্দ। ঠিক আছে, জি ভাই। এর পরের লাইনটা তুমি চেষ্টা করো তো, দেখো তো স্বরবৃত্ত ছন্দ এটা মিলে কিনা অক্ষর দিয়ে।
জি ভাইয়া, মুক্ত মাঠের এখানে হচ্ছে চারটা পর্ব। চারটা পর্ব। না না, চারটা মাত্রা, পর্ব তো একটাই। চারটা মাত্রা। হ্যাঁ। জি ভাইয়া, চারটা মাত্রা। তারপর মধ্য দিয়ে, এখানেও চারটা মাত্রা। হুম। তারপর জোর ছুটানো, এখানেও চারটা মাত্রা। আচ্ছা, তারপর? তারপর বাষ্প রথে, এখানেও চারটা। ঠিক আছে। অর্থাৎ এখানে আমরা সাধারণত কি দেখতাম যে শেষ পর্বে অপূর্ণ পর্ব থাকে, সেটা মাত্রা সংখ্যা কম থাকে, কিন্তু এখানে দেখা যাচ্ছে সবগুলাই মাত্রা সংখ্যা সমান। ইন্টারেস্টিং না? জি ভাইয়া। তার মানে এটা কোন ছন্দ আমরা বুঝে গেলাম, মাত্রাটাও বের করা পারতেছি। এবার আমরা দেখব, এবার আমরা পল্লীমা কবিতাটা পড়ে এটার অর্থ বোঝার চেষ্টা করব। পল্লীমা লিখেছেন গোলাম মুস্তফা। আহ গোলাম মুস্তফা হচ্ছে মুস্তফা মনোয়ারের বাবা। মুস্তফা মনোয়ারকে চেনো? না ভাইয়া। বিটিভিতে আগে একটা অনুষ্ঠান হতো আহ, বাচ্চাদের, সেটা হচ্ছে মনের কথা। দেখছো? যে একটা গরু থাকে, একটা বাউল থাকে, আর একটা ছোট না মেয়ে থাকে ভাইয়া। নাম পারুল। দেখো নাই? না। কি বলে, এটা তো সবাই দেখছে। আরে, স্টার জলসার নাটক চলে আসছে। এই যে এরকম ছিল। আচ্ছা, এইখানে আসলে এটা আসতেছে না। যাই হোক, এই যে এরকম ছিল। মোস্তফা মনোয়ার এখানে ছবি আঁকা শিখাতেন, আর এখানে কিছু পাপেট ছিল, একটা পাপেট শো আর কি। ওনার বাবা হচ্ছে কবি গোলাম মুস্তফা। কবি গোলাম মুস্তফা। আচ্ছা, কবিতাটা আমরা পড়ি। পল্লী মায়ের বুক ছেড়ে আজ যাচ্ছি চলে প্রবাস পথে, অর্থাৎ দেশের বাইরে চলে যাচ্ছে, মুক্ত মাঠের মধ্য দিয়ে জোর ছোটানো বাষ্প রথে। বাষ্প মানে কি? বাতাস বা গ্যাস যেটাকে আমরা বলি, ওটা রথ। রথ মানে কি? রথ মানে একটা বাহন বা গাড়ি। যেহেতু বাষ্প রথ বলছে, তার মানে বোঝাই যাচ্ছে এটা ট্রেন গাড়ি। কেন বাষ্প রথ বলা হতো? আগে কিন্তু স্টিম ইঞ্জিন চলতো। অর্থাৎ দেখতাম না ওই যে আহ, অনেক ক্ষেত্রেই, অনেক ছবি, সিনেমায়, মুভিতে দেখা যেত যে এরকম ধোঁয়া উড়ে যাচ্ছে রেলগাড়ির মাথা থেকে। এই কারণে এখানে বলা হচ্ছে বাষ্পরথ। বাষ্পরথ। উদাস হৃদয় তাকিয়ে রয় মায়ের শ্যামল মুখের পানে, বিদায় বেলার বিয়োগ ব্যথা। বিয়োগ ব্যথা মানে কি? এই যে মা থেকে যে আলাদা হচ্ছে, মায়ের কাছ থেকে বিয়োগ হচ্ছে, সেইটার ব্যথা অশ্রু আনে দুই নয়নে। নয়নটাকে নয়ানও বলা হয়, যখন এই যে কবিতার ছন্দ মিলাতে যায়। নয়ান, নয়ন মানে চোখ, দুই নয়নে। স্নেহময়ী রূপ ধরে মা দাঁড়িয়ে আছে মাঠের পরে, মুক্ত চিকুর ছড়িয়ে গেছে দিক হতে ওই দিগন্তরে। চিকুর মানে কেশ বা চুল। ছেলে মেয়ে ভিড় করেছে চৌদিকে তার আঙিনাতে, দেখছে মাসেই সন্তানেরে পুলক ভরা ভঙ্গিমাতে। ভঙ্গিমা মানে একটা অঙ্গভঙ্গি। পুলক ভরা অর্থাৎ খুশি হয়ে একটা অঙ্গভঙ্গি করতেছে, সেই ভঙ্গিমায়, সেই ভঙ্গিতে সন্তানের দিকে তাকিয়ে আছে। ওই যে মাঠে গরু চড়ে লেজ দুলিয়ে মনের সুখে। গরু, আগে গরু বানানটা এরকম ছিল, ওকার দিয়ে লেখা হতো। ওই যে মাঠে গরু চড়ে লেজ দুলিয়ে মনের সুখে, ওই যে পাখির গানের সুখে কাঁপন জাগে বনের বুকে। কাঁপন, কম্পন। মাথাল মাথায়, মাথাল মানে হচ্ছে যে ওই কৃষক মাথায় যেটা পড়ে থাকে, এই এই জিনিসটাকে বলা হয় মাথাল।
মাথাল মাথায় কাস্তে হাতে, কাস্তে মানে কাঁচি, যেটা দিয়ে কাটে, ফসল কাটে, কাস্তে হাতে ওই যে চলে কালো চাষা। কালো চাষা কেন বলা হচ্ছে? এই যে রোদে পড়ে এত কাজ করে, চেহারা কিন্তু কালো হয়ে যায়, এখানে বলা হচ্ছে কালো চাষা। ওরাই মায়ের আপন ছেলে, ওরাই মায়ের ভালোবাসা। কারণ কি? ওরাই তো এই চাষবাস করে এই প্রকৃতিকে শস্য শ্যামল করে রেখেছে। এই ক্ষেত্রে এই জন্যই বলা হচ্ছে ওরাই মায়ের আপন ছেলে, ওরাই মায়ের ভালোবাসা। ওরা সবাই সহজভাবে ঠাঁই পেয়েছে মায়ের কোলে, আশ্রয় পেয়েছে মায়ের কোলে, শান্তি সুখে বাস করে সব, কাটায় না দিন গন্ডগোলে। দেখো, কবি কিন্তু গ্রাম ছেড়ে শহরে চলে যাচ্ছেন রেলগাড়িতে করে, কিন্তু এই যে কৃষকরা, ওরা কিন্তু এই মায়ের কোলে থাকে, মানে হচ্ছে যে এই যে ফসল নিয়ে চাষবাস করতে থাকে, প্রকৃতিকে শস্য শ্যামল করে রাখে, গ্রামেই থাকে, অর্থাৎ এই পল্লী মায়ের সাথেই থাকে। কিন্তু কবি কিন্তু চলে যাচ্ছে শহরে, যেখানে প্রচুর গন্ডগোল। তো এখানে সেটাই বুঝাতে চাচ্ছে, শান্তি সুখে বাস করে সব, কাটায় না দিন গন্ডগোলে। গরু মহিষ যে ঠাই চরে, শালিক তাহার পাশেই চরে। ঠাই বলতে এখানে ওই আশ্রয় বা ওই চরার জায়গাটাকে বোঝানো হচ্ছে। গরু মহিষ যেখানে চরে, শালিক তার পাশেই চরে। অনেক সময় দেখা যায় যে গরু মহিষ যখন চড়ছে, শালিক ওই গরু মহিষের পিঠে বসে আছে, ওভাবেই ঘুরছে। কখনো বা পৃষ্ঠে চড়ে, কখনো বা নৃত্য করে। হ্যাঁ, অর্থাৎ কখনো কখনো ওই গরু মহিষের পিঠে, পৃষ্ঠ মানে হচ্ছে পিঠ, পৃষ্ঠদেশ বলি না আমরা, পৃষ্ঠদেশ মানে হচ্ছে পিঠ, পৃষ্ঠে চড়ে কখনো বা নৃত্য করে, নাচানাচি করে পাখি। রাখাল ছেলে চড়ায় ধেনু, বাজায় বেনু অসৎ মূলে। রাখাল ছেলে চড়ায় ধেনু, ধেনু বলতে এখানে গরুকেই বোঝানো হচ্ছে। রাখাল ছেলে চড়ায় ধেনু, বাজায় বেনু, বেনু মানে হচ্ছে বাঁশি, বাজায় বেনু বাজায় বাঁশি অসৎ মূলে। অশ্বত্থ গাছ, অশ্বত্থ গাছকে বোঝানো হচ্ছে অশ্বত্থ মূলে। কয়েক টাইপের বট আছে, 3 টাইপের বট আছে ধরো। আমি বললাম একটা হচ্ছে কাঁঠাল পাতার পাতার মতো যেই গাছটা দেখতে, সেই বটটাকে আসলে বটই বলা হয়। আর যেটা একটু পান পাতার মতো দেখতে, সেটাকে বলা হয় পাকুড়। আর যেটা দেখতে পান পাতার মতো কিন্তু এটার মাথাটা একটু লম্বা হয়ে আসছে, পানের মতো হয়েও সামনে দিয়ে একটু লম্বা চিকন করে বের হয়ে আসছে, সেটাকে বলা হয় অশ্বত্থ। এখানে সেই অশ্বত্থ মূলের কথা বলা হচ্ছে। অশ্বত্থ মূলে মানে অশ্বত্থের গোড়ায়। সেই গানেরই পুলক লেগে, ধানের ক্ষেতই উঠল দুলে। সেই গানেরই পুলক লেগে, বিলের জলের বাঁধন টুটে, মায়ের মুখের হাসির মতো কমল কলি উঠল ফুটে। কমল মানে হচ্ছে পদ্ম, পদ্মের কলি ফুটে উঠলো। দুপুর বেলায় ক্লান্ত হয়ে, রৌদ্র তাপে কৃষক ভায়া। এই লাইনগুলো কি বুঝতে অসুবিধা হচ্ছে? ভায়া মানে ভাইয়াকে ছোট করে ভায়া বলতেছে, যাতে ওই ছন্দ মিলাতে পারে। কোনো জায়গায় অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করো। দুপুর বেলায় ক্লান্ত হয়ে, রৌদ্র তাপে কৃষক ভায়া বসলো এসে, গাছের ছায়ায় ভুঞ্জিতে তার স্নিগ্ধ ছায়া। ভুঞ্জি শব্দের অর্থ কি? ভোগ করতে, ভুঞ্জিতে। এটা কিন্তু ভুঞ্জি না, এটা হচ্ছে ভুঞ্জিতে, অর্থাৎ এটা একটা ক্রিয়া। দুপুর বেলায় ক্লান্ত হয়ে রৌদ্রতাপে কৃষক ভায়া বসলো এসে গাছের ছায়ায়, ভুঞ্জিতে তার স্নিগ্ধ ছায়া। ভুঞ্জিতে মানে ভোগ করতে। দেখো, এই ভুঞ্জা শব্দটা কোথেকে আসছে? ভুঞ্জ, এটা মানে একটা সংস্কৃত শব্দ। এটাকে যদি আমি একটা আহ একটু ভেঙে বলি, ভোজ, আমরা ভোজ বলি না, ভোজ শব্দটা কিন্তু এই ভুঞ্জ এখান থেকে চলে আসছে। ভোজ মানে কি? খাবার ভোগ করা। সেই ভোগ করা থেকে এখানে ভুঞ্জিতে জিনিসটা কিন্তু ওই আহ এই ভুঞ্জিতে থেকেই ভোগ করা জিনিসটা আসছে। আচ্ছা, তারপর মাথার উপর ঘন নিবিড় কচি কচি ওই যে পাতা, ও যেন মার আপন হাতে তৈরি করা মাঠের ছাতা।
বলছে যে এই যে মাথার উপর যে ঘন নিবিড় কচি কচি ওই যে পাতা, মানে এই যে গাছের নিচে বসে আছে, গাছের যে কচি কচি পাতা এই যে ঘন হয়ে আছে, এটা অনেকটা ছাতার মতো, মায়ের নিজের হাতে বোনা একটা ছাতার মতো মনে হচ্ছে। ঘাম ভেজা তার ক্লান্ত দেহে শীতল সমীর যেমনি চাওয়া, শীতল সমীর অর্থাৎ ঠান্ডা বাতাস, ঘাম ভেজা তার ক্লান্ত দেহে শীতল সমীর যেমনি চাওয়া, মানে যে যখনই সে ওই কৃষক ওটার গোড়ায় বসে একটু ঘাম ভেজা শরীরে একটু ঠান্ডা বাতাস চাচ্ছে, অমনি অমনি পাঠিয়ে দিল অমনি মাতার স্নিগ্ধ শীতল আঁচল হাওয়া। এই হাওয়াটাকে মায়ের আঁচলের সাথে কল্পনা করা হচ্ছে, স্নিগ্ধ যেটা, যেটা শীতল। কালো দিঘির কাজল জলে মিটালো তার তৃষ্ণা জ্বালা। অর্থাৎ আগে কিন্তু মানুষ ওই দিঘির জলই খেয়ে তার তৃষ্ণা নিবারণ করতো। বর্তমানে আহ, কল আছে, টিউবওয়েল আছে, টেপের পানি ইউজ করতেছে, মোটর লাগাচ্ছে অনেক জায়গায় মানুষ গ্রামে দেখা যাচ্ছে। কিন্তু আগে কিন্তু এই দিঘির জল খেয়ে মানুষ তৃষ্ণা নিবারণ করতো। কোন সে আদি কাল হতে মা, দেখো এখানে পর্বটা কিভাবে ভাগ হচ্ছে। কোন সে আদি, দেখো আদিকাল কিন্তু একটা জিনিস, কিন্তু এখানে পর্বে ভাগ হয়ে গেছে। কোন সে আদি কাল হতে মা রেখেছে এই জলের জ্বালা। এইখানে জ্বালাটা কি, এইখানে এই জ্বালাটা কিন্তু কষ্ট না, কষ্টের জ্বালা যন্ত্রণা না। এইখানে জ্বালাটা হচ্ছে জল রাখার যে একটা পাত্র, মটকা বা কলসি, সেটাকে জ্বালা বলে। জ্বালা থেকে পানি আনা বা এই ধরনের কিছু। এই জিনিসটা ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা। সবুজ ধানে মাঠ ছেয়েছে, মানে ছেয়ে গেছে, কৃষক তাহা দেখলে চেয়ে, কৃষক সেটা তাকিয়ে দেখলে, রঙিন আশার স্বপ্ন এলো নীল নয়নের আকাশ ছেয়ে। কৃষক যখন সেটা দেখে তখন তার ভিতরে একটা স্বপ্ন জেগে ওঠে, রঙিন আশা জেগে ওঠে। ওদেরই ও ঘরের জিনিস, আমরা যেন পরের ছেলে, মোদের ওতে নাই অধিকার, ওরা দিলে তবেই মেলে। কি বলা হচ্ছে, কবি কিন্তু থাকে শহরে সেটা বুঝাচ্ছে। ওদেরই ও ঘরের জিনিস, অর্থাৎ এই যে ফসল টসল যা আছে এটা ওই চাষাদের ঘরের জিনিসই, আমরা যেন পরের ছেলে। মানে আমরা যারা শহরে থাকি তারা মনে হচ্ছে ওই পল্লী মায়ের ছেলে না, আসলে পরের ছেলে। মোদের ওতে নাই অধিকার, ওই যে চাষা ভুষারা যা যা উৎপাদন করতেছে ওরা ওটা দিলে তাহলেই আমরা পাই, এমনিতে ওতে আমাদের কোনো অধিকার নাই। ওই যে লাউয়ের জাংলা পাতা, জাংলা মানে হচ্ছে ওই যে মাচা পেতে জঙ্গল করে রাখা হয়, ওই যে লাউয়ের জাংলা পাতা, ঘর দেখা যায় একটু দূরে, কৃষক বালা, বালা মানে হচ্ছে মেয়ে, কন্যা, কৃষক বালা অর্থাৎ কৃষকের মেয়ে, কৃষক বালা আসছে ফিরে নদীর পথে কলসিপুরে। ওই কুড়ে ঘর উহার মাঝেই যে চিরসুখ বিরাজ করে, নাই রে সে সুখ অট্টালিকায়, অট্টালিকা মানে যে দালান টালান যা আছে, নাই রে সে সুখ রাজার ঘরে। কত গভীর তৃপ্তি আছে লুকিয়ে যে ওই পল্লী প্রাণে, জানুক কেহ নাই বা জানুক সে কথা মোর মনই জানে। এই যে কবি দেখে আসে, সে বুঝতেছে যে ওই জায়গায় কি পরিমাণে তৃপ্তি। একটা মাটির ঘরে যখন বসবা এত আরাম পাবা, এত শান্তি পাবা, যেটা এই শহরের এই দালান কোঠায় পাবা না, ইট পাথরের বাড়িতে পাবা না। মায়ের গোপন বৃত্ত যাতার খোঁজ পেয়েছে ওরাই কিছু, বৃত্ত মানে সম্পদ, ধন সম্পত্তি, মায়ের গোপন যেই ধন সম্পত্তি আছে তার খোঁজ ওই চাষা ভুষারাই পেয়েছে। মোদের মতো তাই ওরা আর ছোট ছোটে নাকো মোহের পিছু। মোহ মানে হচ্ছে লোভ লালসা। তো ওরা যেহেতু গোপন ধন সম্পত্তি পেয়ে গেছে মায়ের, তো তারা আর আমাদের মতো এরকম লোভের পিছনে ছুটে বেড়ায় না। পুরা কবিতাটা ক্লিয়ার? জি ভাইয়া, একটু আচ্ছা, পড়তে হবে। হ্যাঁ একটু পরে তুমি পরের দিন আমাকে বইলো যে কোথায় সমস্যা বুঝতে, আমি ওটা আবার বুঝাই দিব। আর তোমার বাসাও কি গ্রামের দিকে নাকি? জি ভাইয়া, গ্রামেই। হ্যাঁ, তাহলে তুমি কিছুটা বুঝবা। আচ্ছা, গ্রাম বলতে কি একদম গ্রাম নাকি একটু মফস্বল শহর? ভাইয়া, এখান থেকে শহর হচ্ছে 8 কিলো। 8 কিলো, আচ্ছা। ওখানে কি ফসলের জমি টমি আছে?
জি ভাইয়া আছে। তোমাদের বাড়িটা কি দিয়ে বানানো? ইট, সিমেন্ট, রড। আহা, বাঁশের চাটাইয়ের বাড়ি, মাটির ঘর, এইগুলো হচ্ছে আমাদের আগেকার যে ঐতিহ্য আছে জি সেটা। ভাইয়া, এগুলো ছিল। ছিল তোমাদের ওখানে? জি ভাইয়া ছিল। আচ্ছা, তুমি কি ভেঙে জানো ফেলা। বাঁশ এখন একটা নতুন ট্রিটমেন্ট প্রসেস বের হয়েছে, যে বাঁশ ট্রিটমেন্ট করলে আউটডোরে 50 বছর এবং ইনডোরে 100 বছর টিকে। তো ওইভাবে বাঁশের বাড়ি যদি বানানো হয় তাহলে তো একদম 50-60 বছর অনায়াসে টিকে যাবে, আবার ঘরও ঠান্ডা থাকবে। জি ভাইয়া, বানানো যায় কিন্তু বাঁশগুলো পুরো লাগে। পুরো লাগে বলতে? পুরো বলতে, কেউ বলে না যে বাঁশগুলো এখনো পুরো হয় নাই, জ্বালা বা ছোট, ও চিকন আচ্ছা আচ্ছা, এরকম। মানে হচ্ছে যে মানে বয়স্ক হওয়া লাগে, পূর্ণ বয়স্ক হওয়া লাগে। হ্যাঁ হ্যাঁ, বয়স হওয়া লাগে। ওরকম বাঁশ পাওয়া যায় না তোমাদের ওদিকে? জি ভাইয়া, যায়। যায়? তাহলে ওগুলা দিয়েই করতে পারবা। বাঁশ ট্রিটমেন্ট যদি একবার শিখে যাও, কম খরচে তোমার সুন্দর সুন্দর বাড়ি বানাতে পারো। আচ্ছা, এই যে এখানে লাস্ট কবিতার লাস্টের দিকে কবিতার ছন্দ নিয়ে কিছু বলা আছে, তুমি চেষ্টা করবে এগুলো মিলায় মিলায় দেখো বুঝার, যে সব ঠিকঠাক আছে কিনা। না বুঝলে পরে জি আমাকে জানাবা। নেক্সট দিন আমরা নতুন কবিতা শুরু করবো। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক। ভালো থাকো, আল্লাহ হাফেজ। জি ভাইয়া, আল্লাহ হাফেজ।